মাননীয় সচিব, আমার নাম মোহাম্মদ রাসেল ইসলাম। আমি করাটিটোলা থেকে এসেছি, নবম শ্রেণীর একজন ছাত্র। মাননীয় সচিব, আমার জানা মতে তথ্য ও প্রযুক্তির অর্থ হলো কম্পিউটার ব্যবহার করা, কিন্তু আমাদের মতো সুবিধাবঞ্চিত শিশুরা যদি কম্পিউটার ব্যবহারের সুযোগ না পায়, তাহলে কিভাবে ডিজিটাল বাংলাদেশ সফল হবে? তোমাদেরকে স্কুলে যেতে হবে। আমরা স্কুলে সকল ফ্যাসিলিটিস ক্রিয়েট করছি। আমরা প্রথমে মাল্টিমিডিয়া ক্লাসরুম, এরপরে কম্পিউটার ল্যাব, এরপরে আমরা এমনও চিন্তা করছি যে কম্পিউটার ল্যাব কাম ল্যাঙ্গুয়েজ ল্যাব। কেন? আমরা দেখেছি যে আমরা দিনের 98% কথা বলি বা শুনি, 2 ভাগ মাত্র লিখি এবং পড়ি। কিন্তু আমাদের স্কুলগুলোতে লেখা এবং পড়ার পরে বেশি জোর দেওয়া হয়, শোনা এবং বলার পরে জোর দেওয়া হয় না। কীভাবে বলতে হয়, কীভাবে শুনতে হয়, সেটা জোর দেওয়া হয় না। সেই জন্য আমরা ভেবেছি আমাদের পরীক্ষামূলকভাবে প্রত্যেকটা উপজেলাতে আমরা কম্পিউটার ল্যাব কাম ল্যাঙ্গুয়েজ ল্যাব করব, ভাষা ল্যাব, যাতে কীভাবে বলতে হয়, কীভাবে শুনতে হয় সেটা শেখানোর জন্য। সুতরাং এই সব সুযোগ সুবিধাগুলো নিতে হবে। সরকারি যেসব সুযোগ সুবিধা সৃষ্টি করেছে, এছাড়াও আমরা বিভিন্ন ধরনের মেলা করছি, সেখানে মেলাতে যেতে হবে। জেলাতে ডিজিটাল মেলা হয়, আমরা সবসময় বলি তোমার শিক্ষকদেরকে নিয়ে মেলাতে দেখতে যাবে। এরপরে আমরা উপজেলাতে মেলা করতে যাচ্ছি আগামী বছর, সেই মেলাতে তোমাদেরকে আসতে হবে, সেই মেলাতে শুনতে হবে। এরপরে আমরা ইন্টারনেট মেলা করছি, সেই মেলাতে আসতে হবে। সুতরাং এই বারবার যে এক্সপোজার হবে, বারবার তোমাদের সাথে প্রযুক্তির যে দেখা সাক্ষাৎ হবে, এই দেখতে দেখতে শেখা হবে। স্কুলে গিয়ে সেগুলো আরও ঝালাই হবে। বাড়িতে তোমাদের যে মোবাইল ফোনটা আছে মা বা বাবার, তাদের অনুমতি নিয়ে সেটা ব্যবহার করতে হবে। মোবাইল ফোন কিন্তু একটা কম্পিউটার, সুতরাং কম্পিউটারের অভাব আছে আমি মনে করি না। সচেতনতার অভাব, ব্যবহারের অভাব, কিভাবে সেটাকে কোন উদ্দেশ্যে ব্যবহার করতে হবে, সেটাই বড় কথা। মাননীয় সচিব, আমি জান্নাত তাসনোভা চৌধুরী স্মিতা, সিলেট জেলা থেকে এসেছি। পড়াশোনার পাশাপাশি আমি একজন শিশু সাংবাদিক হিসেবে কাজ করছি। মাননীয় সচিব, আমরা সাধারণত যে সকল কম্পিউটার ব্যবহার করে থাকি তাতে ইংরেজি এবং অন্যান্য বিভিন্ন ভাষায় স্পেল চেক সিস্টেমের সফটওয়্যার থাকে। আমাদের মাতৃভাষা বাংলা পৃথিবীর অন্যতম একটি সমৃদ্ধ ভাষা এবং তা আন্তর্জাতিকভাবেও স্বীকৃত, কিন্তু তা সত্ত্বেও আমাদের নিজস্ব ভাষায় কোনো স্পেল চেক সিস্টেমের সফটওয়্যার নেই কেন? এ ব্যাপারে আপনার মন্ত্রণালয় কি কোনো পদক্ষেপ নেবে? আমাদের স্পেল চেক আছে, তবে উন্নত করা দরকার। নতুন যখন সফটওয়্যার আসে, নতুন সফটওয়্যার আসে, তখন তার সাথে ম্যাচ করার অসুবিধা হয়। সেই জন্য আমরা আরেকটা কাজ করছি স্পেল চেকের চেয়ে, যেটা বড় দরকার, বাংলায় অপটিক্যাল ক্যারেক্টার রিডার, ওসিআর। তখন একটা বইয়ে যদি লেখা থাকে, সেটার সাথে সাথে যদি আমরা স্ক্যান মেশিনে দিই, সাথে সাথে লেখা হয়ে যাবে, আমাকে লিখতে হবে না। তাহলে লাভটা কী হবে? লাভ হবে আমাদের লাইব্রেরিতে যত বই আছে সব বই আমরা ডিজিটাল বইয়ে রূপান্তরিত করতে পারি সহজে, অল্প সময়ে। তা না হলে আমাদের নিজেদের টাইপ করতে করতে এটা করতে হবে, সেটা অনেক সময়, অনেক ব্যয় সাপেক্ষ। সুতরাং আমরা ওসিআর করার পরিকল্পনা করছি। আরেকটা জিনিস হচ্ছে, আমরা ধরে নিয়েছি শিশুরা একটু ঘুমায় বেশি বড়দের চেয়ে। সুতরাং শিশুরা শুয়ে শুয়ে শুনবে, আমার পড়ার সময় নেই বা লাইট নেই কিংবা ভালো লাগছে না, আমি কানে দিয়ে আমি শুনবো। আমি একটা কম্পিউটারে ক্লিক করব, মোবাইলে ক্লিক করব, তখন মোবাইল পড়ে দেবে আমার বইটা। তাহলে সেটার জন্য একটা সফটওয়্যার, সেটা সফটওয়্যারটাকে কী বলে? টেক্সট টু স্পিচ। কিংবা একজন কথা বলে রেখেছে, সেটা আমি লেখা পড়তে চাই, তখন স্পিচ টু টেক্সট দরকার। কিন্তু আমাদের বাংলায় এসব নেই, কিন্তু আগে থেকে এর উদ্যোগ নেওয়া হয়নি। সেই জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি, কাজ চলছে এখন দ্রুত গতিতে। আমরা আশা করি ওসিআর করব। টেক্সট টু স্পিচ একটু সময় লাগবে, যেহেতু আমরা পরে শুরু করেছি, মাত্র কয়েক বছর এই সরকারের মেয়াদে। এখানে অনেক দেশের 8, 10, 15, 20 বছর লাগে। আমরা আশা করছি অপটিক্যাল ক্যারেক্টার রিডার, যেটা ওসিআর, আমরা হয়তো 7-8 মাসের ভিতরে আমরা করে ফেলব, কিংবা এমনও হতে পারে 3 মাসেও আমরা করে ফেলতে পারি। আমরা চেষ্টা করছি, যেভাবে এগোচ্ছি অনেকটা এগিয়ে গেছে। স্পেল চেক আমাদের কিন্তু আছে, কিন্তু আমাদের ওসিআর নেই। ওসিআর আমরা করতে যাচ্ছি। দ্বিতীয় আরেকটা হচ্ছে টেক্সট টু স্পিচ এবং স্পিচ টু টেক্সট। এই জিনিসগুলো খুবই দরকার। তখন আমি অনেক সময় বিদেশে যাই, তখন প্লেনে চড়ে নতুন যেসব বই বেরোয়, নতুন যেসব বই পাবলিশ হয়, সেসবগুলো তারা ওখানে রাখে। তখন আমি কানে দিয়ে লাগিয়ে স্ক্রিনে একটা ক্লিক করে শুনতে শুনতে যাই, এই বইটা সম্পূর্ণ বই আমার পড়া হয়। অনেক সময় আমি যদি 8-10 ঘন্টা প্লেনে চড়ি, তখন আমার পুরো 1, 2, 3টা বই আমার কিন্তু শোনা হয়ে যায়। তাহলে আমি যে জিনিস 1 মাস ধরে পড়তাম, সেটা আমি 10 ঘন্টায় শেষ করছি। কিন্তু সেই জন্য আমাদের ওসিআর দরকার, অর্থাৎ অপটিক্যাল ক্যারেক্টার রিডার। আমাদের টেক্সট টু স্পিচ দরকার,
আমাদের স্পিচ টু টেক্সট দরকার, এছাড়া আমাদের স্ক্রিন রিডার দরকার। তার কারণ আমাদের যারা প্রতিবন্ধী আছে, কারো দেখার অসুবিধা হয়, কারো শোনার অসুবিধা হয়, তাদেরকে সমানভাবে সুযোগ সৃষ্টি করতে হবে। সেজন্য আমরা সফটওয়্যার তৈরিতে হাত দিয়েছি, কাজ চলছে, একটু সময় লাগবে। তার কারণ আমাদের দেশে তোমরা জানো একটু ভুলভ্রান্তি হলে কিন্তু হইচই শুরু হয়, তখন হয়তো আমরা কাজটা নিয়ে এগোতে পারবো না। সেজন্য আমরা চাচ্ছি একটু নির্ভুল করার, একটু নির্ভুল হলে তখন আমরা তোমাদের ব্যবহারের জন্য আমরা ছেড়ে দেব। তোমরা জানো ইতিমধ্যে সরকার একটা বড় কাজ করেছে, সেটা হচ্ছে বাংলায় মোবাইল ফোনের বাংলা কিপ্যাড করেছে। এটা কিন্তু বৈপ্লবিক একটা কাজ, কিন্তু অনেকে বুঝতে পারে না, একটা অসাধারণ কাজ। কম্পিউটারে অনেকগুলো কিপ্যাড ইউজ করতে হয় বাংলায়, কিন্তু মোবাইলে একটাই মাত্র কিপ্যাড, এবং এই সরকার আমরা এটা করে দিয়েছি। অ্যাক্সেস টু ইনফরমেশনে যখন আমি ছিলাম তখন এই কাজটা হয়েছে। আমার নাম রিয়া চাকমা, আমি রাঙামাটি থেকে এসেছি। পড়ালেখার পাশাপাশি আমি একজন শিশু সাংবাদিক। মাননীয় সচিব, আমরা জানি সরকার দেশের বিভিন্ন স্কুলে কম্পিউটার ল্যাব তৈরি করে দিয়েছে, কিন্তু শিক্ষার্থীরা তা ব্যবহার করার সুযোগ পাচ্ছে না। আবার আমাদের পার্বত্য অঞ্চলগুলোর দিকে লক্ষ্য করলে দেখা যায় দেশের স্কুলের শিক্ষার্থীদের তুলনায় কম্পিউটারের সংখ্যা অপর্যাপ্ত। এছাড়া বেশিরভাগ স্কুলে কম্পিউটার থাকা সত্ত্বেও ইন্টারনেট কানেকশন নেই। যেমন আমার স্কুলে 1000-এর বেশি শিক্ষার্থীর জন্য রয়েছে মাত্র 2টা কম্পিউটার, তার মধ্যে আবার ইন্টারনেট কানেকশন নেই। এই অবস্থায় পাহাড়ি অঞ্চলের লোকেরা তথ্য প্রযুক্তির সেবা কীভাবে পাবে? ইন্টারনেট কিন্তু বাংলাদেশের সকল জায়গায় অ্যাভেলেবল, সব জায়গায় কিন্তু পাওয়া যায়। যদি একটা মোডেম লাগিয়ে নেয়, এজ মোডেম লাগিয়ে নিলে ওই কম্পিউটার ওখানে লাগানো যায়। এটা স্কুল কর্তৃপক্ষের আগ্রহের উপরে নির্ভর করে, খুব বেশি টাকারও দরকার হয় না। বিষয়টা হচ্ছে তারা কত সচেতন। আমি এখানে তোমাদের মাধ্যমে শিক্ষকদেরকে বা ওইসব স্কুলের অভিভাবকদের বলবো যে তারা যেন তাদের স্কুলের খরচে এই কম্পিউটারগুলোতে ইন্টারনেট সংযোগ নেন। যদি একটা শিক্ষার্থীর কাছে বছরে মাত্র 1 টাকা নেওয়া হয়, তাহলেও কিন্তু ইন্টারনেট সংযোগ সারা বছর দেওয়া সম্ভব, খুব ভালোভাবে না হলেও দেওয়া সম্ভব। দ্বিতীয় হচ্ছে, খুব বেশি কম্পিউটার যদিও না থাকে, বাই টার্ন এটা করা যেতে পারে, তবে আমরা সকল স্কুলে যাতে সমানভাবে পায় সেটা আমরা চেষ্টা করছি। আস্তে আস্তে এটা হয়তো হবে। ইতিমধ্যেই কিন্তু মাধ্যমিক স্কুলগুলোকে অনেক জায়গায় এটা হয়েছে। এই কাজটা যাতে সমভাবে পায় সেই জন্য আমরা কম্পিউটার ল্যাবে অনেক টাকা লাগে, হয়তো 20 লাখ টাকা লাগে। সুতরাং এই 20 লাখ টাকা দিয়ে মাত্র 5টা ক্লাস নেওয়া যায়। তার বদলে আমরা যদি মাত্র 1 লাখ টাকা খরচ করি, একটা ক্লাসরুমকে মাল্টিমিডিয়া ক্লাসরুম বানাই, অর্থাৎ একটা কম্পিউটার, একটা প্রজেক্টর, একটা এজ মোডেম যেটা ইন্টারনেটের জন্য, মাত্র 1 লাখ টাকায়, সেটা দিয়ে কিন্তু ওই ক্লাসের 30 বা 40 বা 50 জন শিক্ষার্থীদেরকে শেখা যায়। আমাদের কৌশলে কাজ করতে হবে, অল্প টাকায় বেশি কিভাবে ফল পাওয়া যায়, তাহলে কৌশলে কাজ করতে হবে। সেই কৌশলটা কি? কৌশলটা আমরা বের করে দিয়েছি। সেই কৌশলটা হচ্ছে মাল্টিমিডিয়া ক্লাসরুম। তো মানে অল্প টাকায় কিন্তু ক্লাসরুমকে মাল্টিমিডিয়া করা যায়। যদি 5টা ক্লাস থাকে তাহলে 5টা ক্লাসকে মাল্টিমিডিয়া করলে সকল শিক্ষার্থী এই সুযোগ পাবে। দ্বিতীয় আরেকটা হচ্ছে, শুধু ক্লাস হলে হবে না, কন্টেন্টের দরকার। ওই ক্লাসে কম্পিউটারে কি দেখানো হবে সেটার জন্য শিক্ষকদেরকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি। কিন্তু প্রত্যেকটা স্কুলের শিক্ষকদেরকে কিন্তু টিকিউআই নামের একটা প্রকল্প আছে, টিচিং কোয়ালিটি ইমপ্রুভমেন্ট, সেটার থেকে কিন্তু সেই প্রকল্প থেকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাদেরকে আমরা বলেছি আপনারা যখন স্কুলে ফিরে যাবেন, আপনি একা প্রশিক্ষিত হলেন বা 2 জন প্রশিক্ষিত হলেন, আপনি ফিরে গিয়ে অন্য সকলকে প্রশিক্ষণ দিবেন। এই সকলকে যদি প্রশিক্ষণ না দেন তাহলে এই বিষয়গুলো ডিসেমিনেট হবে না, ছড়িয়ে পড়বে না, অল্প টাকায় বেশি ফল পাওয়া যাবে না। এটাকে বলে ইন হাউস ট্রেনিং। আমাদের দেশে কিন্তু এই কালচারটা নেই। অন্য দেশে এত উন্নত, তাদের টাকা পয়সা আছে, তার সত্ত্বেও তাদের ইন হাউস ট্রেনিং আছে। বাইরের থেকে যখন ট্রেনিং করে দেয় প্রতিষ্ঠান থেকে, ইনস্টিটিউট থেকে, ট্রেনিং ইনস্টিটিউট থেকে, তারপরে ফিরে গিয়ে সকল শিক্ষকদের নিয়ে প্রশিক্ষণ দেন তারা। এটাকে বলে ইন হাউস ট্রেনিং। আমি বলবো এই অনুষ্ঠানের মাধ্যমে, প্রিয় শিক্ষকগণ, আপনারা যখন কোথাও কোনো প্রশিক্ষণ নেবেন, ফিরে গিয়ে আপনাদের প্রত্যেক সহকর্মীকে ওই বিষয়টায় প্রশিক্ষণ দেবেন। তাহলে অল্প খরচে স্কুলে বসেই তারা প্রশিক্ষণ পাবে, আমরা অনেক বেশি ফল পাবো অল্প টাকায়। মাননীয় সচিব, আমি রিদওয়ানুর রহমান, পুরান ঢাকা থেকে এসেছি। আমি 8ম শ্রেণীর একজন ছাত্র। আমাদের দেশ সফটওয়্যার বাণিজ্যে একটি সম্ভাবনাময় দেশ। আমার দেশে প্রচুর প্রতিভা রয়েছে, কিন্তু তবুও আমরা এই খাতে আশানুরূপ সাফল্য পাচ্ছি না। এর প্রধান কারণটা আপনি কী বলে মনে করেন? আশানুরূপ সাফল্য পাওয়া যাচ্ছে না, এই কথাটা মনে হয় ঠিক না। তার একটা আমি উদাহরণ দিই। এই বছর আমাদের সফটওয়্যার রপ্তানি করে আমাদের যে গ্রোথ, আমাদের জিডিপির গ্রোথ 6.6-এরও উপরে, কিন্তু আমাদের সফটওয়্যার রপ্তানির গ্রোথ হচ্ছে 56%। আমাদের জিডিপির গ্রোথ হচ্ছে
6 কিন্তু আমাদের সফটওয়্যার রপ্তানির গ্রোথ কত 56%। সুতরাং আমাদের সাফল্য নেই আশানুরূপ না, এটা হয়তো ঠিক না, কিন্তু আমাদের শুরু করেছি অল্প দিয়ে, সেই জন্যে মনে হচ্ছে যে আমাদের ছোট অন্য অনেক দেশের তুলনায়। সুতরাং আমরা দ্রুত গতিতে আগাচ্ছি। এরপরে আমাদের কিছু প্রস্তুতি নিচ্ছি, আমাদের কিছু প্রস্তুতি আছে এই ব্যাপারে। আমরা 30,000 শিক্ষার্থীদেরকে বা আইটি গ্র্যাজুয়েট এবং নন আইটি গ্র্যাজুয়েটদেরকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি। এর ভিতর 20,000 আইটি গ্র্যাজুয়েট, 10,000 নন আইটি গ্র্যাজুয়েট। তোমরাও প্রশিক্ষণ নিতে পারো। আমরা প্রত্যেক জেলায় গিয়েছি, এরপর উপজেলায় যাব, এরপর ইউনিয়নে গিয়ে আমরা থামবো। ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে গিয়ে আমরা লার্নিং আর্নিংয়ের মাধ্যমে প্রশিক্ষণ দেবো এবং খুব হাই লেভেলের ট্রেনিং আমরা দিতে যাচ্ছি খুব তাড়াতাড়ি। সেটা ঢাকা হবে এবং ইউনিভার্সিটিগুলোতে হবে। এবং যারা এসব সফটওয়্যার কোম্পানির ম্যানেজার হিসেবে কাজ করেন তাদেরকে আমরা হংকং ইউনিভার্সিটিতে পাঠাচ্ছি কিন্তু মিড ম্যানেজারদের জন্য। সুতরাং আমাদের ব্যাপক প্রচেষ্টা আছে। আমরা আশা করছি আগামী বছর হয়তো দেখব যে আমাদের সফটওয়্যার রপ্তানির গ্রোথ 100%, যেটা অন্য কোনো শাখায় অন্য কোনো সেক্টরে কিন্তু এত গ্রোথ নাই। সুতরাং এটা ঠিক না। তোমরা যে প্রথম দিকে বলেছিলে কেন প্রচার নেই, আমি বলি যে এখানে একটু প্রচার দরকার। প্রচার নেই এর একটা কারণ হচ্ছে কোনো একটা জাতির চিন্তা চেতনার একটা ধারা থাকে। আমরা অনেক সময় নেগেটিভ দিক থেকে যাই, এটা অনেক সময় ভালো। আমি যদি আমার বিষয়ে নেগেটিভ থাকে আমি ধরতে পারি আমার কি ভুল হচ্ছে, কিন্তু আবার কোনো কোনো সময় অসুবিধা, এই নেগেটিভটা যদি অন্যের কাছে প্রকাশ করি, অন্য দেশের কাছে, তখন সেই দেশ কিন্তু আমাদেরকে ছোট ভাবে। সুতরাং আমাদেরকে কিন্তু খুব সাহসী হতে হবে এবং আমাদের কনফিডেন্ট হতে হবে, শিক্ষার্থীদের কনফিডেন্ট যে আমরা ভালো শিখছি, আমাদের দেশ ভালো, আমাদের দেশ সুন্দর। আমি অনেক দেশে গেছি, কিন্তু বাংলাদেশের যে সুন্দর দেশ আমি খুব কম দেখেছি। কেন? যে প্রচুর পানি, মিষ্টি পানি, আমি এরকম দেশ দেখি না। আর সবুজ গাছ, একটা বীজ ফেললে সেই বীজ থেকে সহজেই চারা ওঠে, সহজেই গাছ হয়। অন্য দেশে কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করে গাছে গোড়ায় পানি দিতে হয়, প্রত্যেকটা গাছের গোড়ায় পাইপ থাকে, সেটা আমাদের দেশে নেই। আমি মাননীয় প্রধানমন্ত্রীর পিএস থাকাকালীন শুনেছি বঙ্গবন্ধু নাকি বলতেন যে আমাদের দেশের মতো আর এমন কোনো দেশ নেই, এমন একটা দেশ যেখানে একটা বীজ ফেললে আপনা থেকে চারা ওঠে। আমার কাছে মনে হয় খুব সুন্দর দেখতে দেশ হচ্ছে মালদ্বীপ, কিন্তু ব্যবসা গরম, গাছপালা খুব কম, মিষ্টি পানি প্রচুর নাই। মাননীয় সচিব, আমার নাম ফাহমিদা আক্তার লিজা, আমি কল্যাণপুর থেকে এসেছি। আমি একজন অষ্টম শ্রেণীর একজন ছাত্রী। মাননীয় সচিব, বর্তমান সরকার ইউনিয়ন পর্যায়ে তথ্যসেবা কেন্দ্র চালু করেছে। এক্ষেত্রে তথ্যসেবা কেন্দ্রে কার্যক্রম কতটুকু ভালোভাবে চলছে? প্রতি মাসে 40 থেকে 45 লক্ষ লোক সেখানে যায়। যদি তারা কাজ না পেত তাহলে কি কেউ যেত? তারা সেখান থেকে সেবা পাচ্ছে। সুতরাং তোমাদের বাড়ি বাড়িতে ইন্টারনেট যদিও না থাকে, সেখানে গিয়ে ইন্টারনেটের কাজটা করতে পারবে। সুতরাং সেখানে 40 লক্ষ যাচ্ছে। আর যারা সেখানে কাজ করছে তারা প্রায় 4 কোটি টাকা আয় করছে, 4 কোটি থেকে 6 কোটি আয় করছে। তোমরা নিশ্চয়ই দেখেছো সাম্প্রতিক অন্য বিদেশে যারা যাবে সেখান থেকে দরখাস্ত করতে পারছে। তোমরা যেসব পরীক্ষার রেজাল্ট চাও সেই রেজাল্ট সেখান থেকে পাচ্ছ। যেসব স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও সেখান থেকে ভর্তির আবেদন করতে পারো। সেটা কি আগে যেত না? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ডিজিটাল বাংলাদেশের কথা বলেছেন, তাহলে এটা কি ডিজিটাল বাংলাদেশ না? কে এম রেজওয়ানুল হক নুরনবী, কুড়িগ্রাম জেলা থেকে এসেছি। আমি অষ্টম শ্রেণীতে পড়ালেখা করি। পড়ালেখার পাশাপাশি আমি একজন শিশু সাংবাদিক হিসেবে কাজ করছি। মাননীয় সচিব, কুড়িগ্রাম উত্তরবঙ্গের সবচেয়ে দরিদ্র একটি এলাকা। জন্ম নিবন্ধনের ক্ষেত্রে মানুষের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়া হয়। আচ্ছা, আমরা কিন্তু ফি নির্ধারণ করে দেয়নি। কেন দেয়নি? তার কারণ হচ্ছে ঢাকায় যে ফি ঢাকার আশেপাশে দিতে হবে, সে একই ফি যদি আমি কুড়িগ্রামে ধরে দিই, এখান থেকে সঠিক করে দিয়ে যে এত টাকা ফি নিতে হবে, তাহলে কিন্তু ওই এলাকার লোকের কষ্ট হবে। বা ঢাকায় যে লোকটা উদ্যোক্তা হিসেবে কাজ করছে তার যত টাকায় তার সংসার চলবে, কুড়িগ্রামে হয়তো তার চেয়ে কম টাকায় চলবে। সেজন্য আমরা ফ্রি করে দিয়েছি। সুতরাং আমার মনে হয় এই বিষয়গুলো ইউনিয়নে কমপ্লেন করতে পারে। আর একটা কথা বলি, চেক অ্যান্ড ব্যালেন্সের দরকার আছে। যদি এক ইউনিয়নে বেশি নেয় তাহলে পাশের ইউনিয়ন কিন্তু বেশি দূরে না, কয়েক কিলোমিটার, সেখানে যে কাজ করলে ও দেখবে যে আমার ক্রেতারা সবাই অন্যদিকে চলে যাচ্ছে, তখন কিন্তু সে তার দামটা কমিয়ে দেবে। একই হাটে বসে, একই বাজারে বসে যদি ডিমের দাম 2-3 রকম হয়,
তাহলে যে দোকানের দাম কম সেই দোকানে যাবে, তখন অন্য দোকান কিন্তু বাধ্য হবে। সিম্পল ইকোনমিক্স কাজ করবে। সুতরাং কোনো কোনো সময় আমাদের বুদ্ধি করে কাজ করতে হবে। সবাই একরকম না হতে পারে, আমি একটু আগেই বলেছি, তবে আমাদের তার জন্য প্রচেষ্টা নিতে হবে, অন্যদেরকে বলতে হবে তুমি কেন বেশি নিচ্ছ, কেমন, সেটা হয়তো হতে পারে, তবে আমাদেরকে জানালে আমরাও সেটা দেখব এটা সম্ভব। মাননীয় সচিব, আমি মোহাম্মদ মনির হুসাইন, সিলেট জেলা থেকে এসেছি। পড়াশোনার পাশাপাশি আমি একজন শিশু সাংবাদিক হিসেবে কাজ করছি। বর্তমানে প্রতিটি ইউনিয়ন পর্যন্ত সরকার তথ্য সেবা কেন্দ্র বিস্তৃত। এর পাশাপাশি এটাকে আরও বিস্তৃত করে যদি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে এ সেবা প্রদান করা যায়, তবে সেই ক্ষেত্রে বিষয়টি কি আরও ফলপ্রসূ হবে বলে কি মনে করেন না মাননীয় সচিব? শুধু প্রতিটি স্কুলও না, আমাদের স্কুল তো প্ল্যান আছেই প্রত্যেকটা স্কুলে, এবং প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে আগামী দিনগুলোতে তোমরা দেখবে আমরা এখনই বলে দিয়েছি, কিন্তু প্রত্যেক বাচ্চার একটা মেল আইডি থাকতে হবে। তাহলে মেল আইডি থাকলে সে তখন ট্রাই করবে, কিন্তু ওই জিনিসটা ট্রাই করলে সে শিখতে পারবে। এখন আমরা ম্যান্ডেটরি করে দিয়েছি যে প্রত্যেক শিক্ষকের মেল আইডি থাকবে। আমি নিজে যেখানে যাই সেখানে কিন্তু বলি আপনার মেল আইডি কী দেখান, এবং এরপরে আমরা এরকম ম্যান্ডেটরি করব যে প্রত্যেক শিক্ষার্থীর মেল আইডি থাকবে। এখন একটা অসুবিধা আছে, যারা 14 বছরের নিচে তাদের অনেকের মেল খুলতে অসুবিধা, সেজন্য আমরা নিজস্ব ব্যবস্থাপনা, আমাদের নিজস্ব ডোমেইনে আমরা মেল করব আগামী দিনগুলোতে, তাহলে সবাই ব্যবহার করতে পারে। শুধু তাই না, আমরা বলতে চাই স্কুল না, প্রত্যেকটা বাড়িতে যেন আইসিটির চর্চা, আইসিটির একটা পরিবেশ তৈরি হয়। সেই জন্য আমরা কি করছি, একটা প্রকল্প নিয়ে আমরা আগাচ্ছি। সেই প্রকল্পের নাম হচ্ছে ওয়ান ফ্যামিলি অন উইমেন। তার মানে এক বাড়ি একটা নারী, প্রত্যেক বাড়ির থেকে একটা নারীকে আমরা শেখাতে চাই। ওই মহিলাকে যখন আমরা শেখাবো তখন সে তার বাচ্চাকে শেখাতে পারবে, সে তার দেবর ননদদের শেখাতে পারবে, সেই জিনিসটা ব্যবহার করতে পারে, সেই স্কিলটাকে ব্যবহার করতে পারবে। সুতরাং আমরা এই দিকে আগাচ্ছি। আমি আবার বলছি, এই প্রকল্পের নাম হচ্ছে একটি বাড়ি একটা নারী। আমরা খুঁজছি কোথার থেকে আমরা অর্থের সংস্থান করব। এই কাজটা আমরা যদি করতে পারি, তাহলে আমার মনে হয় যে আমাদের একটা গান আছে যে একবার চাবি মাইরা দেশেন ছাইড়া চলতে আসে জলম্ভর। সুতরাং এটা চাবি মারা হবে এবং এই আইটির কাজ জলম্ভর চলতে থাকবে, সারা জীবন চলতে থাকবে, কন্টিনিউ মুভ করতে থাকবে। আমি মাইমুনা মার্জিয়া হক পৃথিলা, দ্বাদশ শ্রেণীতে পড়ছি। পড়াশোনার পাশাপাশি শিশু সাংবাদিক হিসেবে কাজ করছি। ডিজিটাল বাংলাদেশ গঠনের পথে 3G নেটওয়ার্ক একটি যুগান্তকারী প্রযুক্তি, তবে এখনও সব ধরনের মানুষের কাছে এই প্রযুক্তি সহজলভ্য হয়ে ওঠেনি। তাই 3G নেটওয়ার্ক সর্বস্তরের মানুষের কাছে সহজলভ্য করার জন্য আপনার মন্ত্রণালয় কি বিশেষ কোনো পদক্ষেপ নিয়েছে? আলাদা একটা মন্ত্রণালয় থেকে এটা উদ্যোগ নেই, তবে আমি কন্টিনিউয়াস তাদের সাথে কথা বলে যাচ্ছি, চাপ প্রয়োগ করছি, আলোচনা করছি, এবং দ্রুতই সেটা হবে। তার কারণ এটা বেসরকারি ফোন কোম্পানিগুলো এটা করবে দ্রুত। টেলিটক দিয়েছে, এরপরে গ্রামীণ ফোন আছে, গ্রামীণ ফোনের নেটওয়ার্ক সারা বাংলাদেশে আছে। আমি তাদের সাথে কথা বলেছি, আমরা আলাপ আলোচনা করছি যাতে দ্রুত এই কাজগুলো করেন তারা, এবং আমার বিশ্বাস খুব দ্রুতই তারা করবেন। তার কারণ তাদের লাভ লোকসানের বিষয়, যত দ্রুত তারা ছড়িয়ে দিতে পারবেন তত বেশি তারা লাভ করতে পারবেন। সুতরাং আমি আশা করছি যে তাড়াতাড়ি তোমাদের সবার কাছে এই সুফল পৌঁছে দিতে পারবো। আমি তোমাদের কাছে আহ্বান জানাবো, তোমরা ফিরে গিয়ে প্রত্যেক স্কুলে স্যারদের বলবে যে আমরা স্টুডেন্ট কাউন্সিল করব। তোমরা বলবে যে এখানে আমাদের স্কুলে ইন্টারনেট দরকার প্রত্যেকটা ক্লাসে, সেটা হবে। এবং আমি ফিরে গিয়ে এখান থেকে শিক্ষা মন্ত্রণালয়কে আমি অনুরোধ করব, স্কুলের যেসব অনুমোদন দরকার হয় সে অনুমোদনের ভিতর যাতে ঢুকে দেয়। যেসব স্কুলের ইন্টারনেট তারা নিজেরা ব্যবস্থা করবে না, তাদের অনুমোদন যাতে না দেওয়া হয়, সেই জন্য আমি তদবির করব নিঃসন্দেহে। তাহলে হয়তো তারা আরেকটু সচেষ্ট হবে, এবং একই সাথে আমরা চেষ্টা করব ওই স্কুলের সামর্থ্যের ভিতরে যাতে থাকে, সেজন্য আমরা যাতে সাবসিডি দিতে পারি। ইতিমধ্যে আমাদের বিটিআরসিতে এই বিষয়ে টাকা জমা হয়েছে, নীতিমালা তৈরি হচ্ছে, আগামী দিনগুলোতে হয়তো সেখানে সাবসিডি দেওয়া যাবে, কম টাকায় যাতে স্কুলে ইন্টারনেট দিতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এত ব্যস্ততার মাঝে আমাদের সময় করে দেওয়ার জন্য। ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণ করতে হলে দেশের প্রত্যেকটি মানুষকে পরিচয় করে দিতে হবে ডিজিটাল প্রযুক্তির সাথে। দেশের প্রত্যেকটি মানুষের জানতে হবে ডিজিটাল প্রযুক্তির উপহারের ব্যবহার। এই প্রত্যাশা রেখে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। তবে যাবার আগে আমরা আমাদের সেই প্রিয় গানটি গাইতে গাইতে বাড়ি যাব।